এই মুহূর্তে যাদের ফোন কেনার বাজেট কাটায় 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে রয়েছে তাদের জন্য রিয়েলমির পক্ষ থেকে রয়েছে Realme C30 মডেলের এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি মডারেট ইউজার থেকে শুরু করে অ্যান্টি লেভেলের গেমাররাও চোজ লিস্টে রাখতে পারেন। বাই দ্য ওয়ে, এই ফোনটিকে আমি বেশ কিছুদিন ধরে পার্সোনালি ব্যবহার করছি, আর এটি ব্যবহার করতে গিয়ে ফোনটিতে কী কী ভালো দিক পেয়েছি বা কী কী মন্দ দিক পেয়েছি, এই ফোনটি মডারেট ইউজার ছাড়াও অ্যান্টি লেভেলের গেমাররা ইউজ করতে পারবে কিনা সব কিছু জানাবো আজকের এই একটা ভিডিওতে। বরাবরের মতোই Realme C30 ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এক ঝলকে দেখে নেওয়া যাক ফোনটির বক্স কন্টেন্টে কী কী রয়েছে। বক্সটিকে ওপেন করলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি ইনভেলপ, যেটি ওপেন করলে দেখতে পাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এবারে দেখতে পাচ্ছি Realme C30 ডিভাইসটিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, সর্বশেষ দেখতে পাচ্ছি সিম ইজেক্টর। তবে আবার বক্সে কোনো প্রকার ব্যাক কভার সরবরাহ করা হয়নি। এবারে রিয়েলমি তাদের C30-তে একটা ক্লিন লুক দেওয়ার চেষ্টা করেছে। এক সময় যেখানে একটা, দুইটা বা তিনটা পর্যন্ত অপ্রয়োজনীয় লেন্স দিত ফোনের ভ্যালুকে বাড়ানোর জন্য, সেই আইডিয়া থেকে বেরিয়ে এসে এবার রিয়েলমি সিঙ্গেল ক্যামেরা লেন্স প্রোভাইড করেছে, যে আইডিয়াটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর নিউ ভার্টিক্যাল স্টেপ ডিজাইন আই হোপ যে কারোর কাছে খুব সহজেই ভালো লাগবে। রিয়ার পার্টে স্পর্শ করলে আপনার কাছে মনে হবে পাশাপাশি অনেকগুলো ব্যাম্বু বা বাঁশ রেখে আপনি হাত দিয়ে স্পর্শ করছেন। এই আইডিয়াটা অনেকটাই নতুন, বাট পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। লেক ব্লু, ব্যাম্বু গ্রিন এবং ডিমেন ব্ল্যাকের তিনটি কালার পাওয়া যাবে ফোনটি। তার মধ্যে আমার কাছে লেক ব্লু কালারটিকে একটু বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে। পার্সোনালি এই ফোনের যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর ওয়াইড এবং থিকনেস। ফোনটা খুবই হালকা এবং পাতলা। এর ওয়াইড হচ্ছে অনলি 182 গ্রাম এবং থিকনেসও কিন্তু খুব বেশি না, অনলি 8.5 মিলিমিটার। সো এটা হাতে নিয়ে আপনার মনেই হবে না যে আপনি কোনো একটা কিছু ধরে আছেন। ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট। সাধারণত অ্যান্টি লেভেলের স্মার্টফোনগুলোতে শিফট করে থাকে একটু বয়স্ক লোকজন অথবা যারা হচ্ছে বাটন ফোন ইউজ করছিলেন, তারা যদি একটা মোটা এবং ভারী ফোনে শিফট করে থাকেন সেটা কিন্তু তাদের জন্য বেশ আনকমফোর্টেবল হয়ে যাবে। সেই হিসাবে কিন্তু এই ফোনটা তাদেরকে বেশ স্বস্তি দিবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ফোনটি স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকঠাকই রয়েছে। উপরের দিকটাকে একদম ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই। নিচের দিকে থাকছে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট। এই মাইক্রো ইউএসবি পোর্ট নিয়ে আমি ভাবতেছিলাম যে কমপ্লেন করবো নাকি করবো না, 10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। সো এটা নিয়ে কমপ্লেন করার তেমন কিছুই নেই। তবে এখানে যদি রিয়েলমি ইউএসবি টাইপ সি প্রোভাইড করতো তাহলে আমার মনে হয় বেটার একটা এক্সপিরিয়েন্স আমরা পেতে পারতাম। ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, যেখানে আপনি 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি এক্সটেনশন করতে পারছেন। ও মাই গড! ফোনটির বটমে থাকা স্পিকার থেকে আমি খুব একটা লাউড সাউন্ড পাইনি, তবে বাজেট হিসাবে একবারে খারাপও বলতে পারছি না, একবারে ভালো কিছু সেটা না। তারপরে আপনারা একটু শুনে দেখুন যে এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। ফোনটির বিল মেটেরিয়াল প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি, তবে ফোনটিকে বেশ সলিডই মনে হয়, হাতে নিয়ে মোটেও আপনি চিপ ফিল করবেন না। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ওয়াটার ড্রপ নচ যুক্ত একটা ডিসপ্লে। আর ফোনটির সিন অ্যান্ড সাইড বেজেল নিয়ে আমি খুব একটা কমপ্লেন করছি না, কারণ বাজেট হিসাবে আমি বলবো অ্যাজ ইউজুয়ালি রয়েছে। এবারে ফোকাস করা যাক ফোনটির ডিসপ্লে সেকশনে। 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল থাকছে এতে। ডিসপ্লে ব্রাইটনেস সর্বোচ্চ 400 নিটস হওয়াতে ডিরেক্ট সানলাইটে একে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য, তবে কম আলো বা শেডিও এরিয়াতে এই সমস্যাটা একদমই ফিল করবেন না। এটাকে আমি কোনো ইস্যু হিসাবে ধরছি না, কারণ বাজেট হিসাবে এটা অ্যাজ ইউজুয়ালি বলতে পারি। ফোনটিতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু পাইনি, এছাড়াও ভিউ অ্যাঙ্গেল ঠিকঠাকই ছিল। কালার রিপ্রোটেকশন যথেষ্টই ভালো ছিল। এর ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কী ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাইনি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারিনি। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার পরামর্শ থাকবে। আমার কাছে মনে হয়েছে এই ফোনের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল পার্ট হচ্ছে এর চিপসেট, কারণ এতে ব্যবহার করা ইউনিএসও T6012 নামটি অনেকের কাছে নতুন মনে হতে পারে। এই ইউনিএসও নামটি অনেকের কাছে নতুন মনে হলেও বস্তুতপক্ষে চিপসেটের মার্কেটে তাদের অবস্থান বেশ পুরনো। এই চিপসেটটা কিন্তু এই মুহূর্তে বাজেট বিবেচনায় বাংলাদেশের মার্কেটে বেশ পাওয়ারফুল চিপসেট বলতে পারি। এই চিপসেটটা কিন্তু এর আগে আমরা Realme C30 ইউজ হতে দেখেছি, যেখানে গেমিং বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স পেয়েছিলাম। 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল করা এই চিপসেটে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57। ওভারঅল ফোনটির সিপিইউ এবং জিপিইউ দুটোই কিন্তু এই বাজেটের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল।
তবে 2 GB র্যাম থাকার কারণে ফোনটি থেকে গেমিং এক্সপিরিয়েন্স বা হচ্ছে মাল্টিটাস্কিং কতটা বেটার পাবো এখন সেটাই দেখার বিষয়। Antutu বেঞ্চমার্কে এ থেকে আমরা স্কোর পেয়েছি 1,78,799, যার স্কোরকে কম্পেয়ার করলে দেখা যায় যে মিডিয়াটেক হিলিও G80 সাথে খুব সহজেই পাল্লা দিতে পারছে। আর মিডিয়াটেক হিলিও G80 বর্তমানে 17 থেকে 18 বা হচ্ছে 20,000 টাকা প্রাইস রেঞ্জের স্মার্টফোনগুলোতেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। ফোনটিতে র্যাম হিসাবে থাকছে LPDDR4X আর রম হিসাবে থাকছে UFS 2.2, যার ফলে ডাটা রিড এবং রাইট স্পিড পেয়েছি অনেক ফাস্ট। এই বিষয়টা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে যে 10,000 টাকা প্রাইস রেঞ্জের একটি স্মার্টফোনে আমরা LPDDR4X র্যাম এবং হচ্ছে UFS 2.2 স্টোরেজ পাচ্ছি, যার কারণে রিয়েলমিকে মাস্ট বি সাধুবাদ জানাতেই হচ্ছে। এতে হেভি গেমগুলোর মধ্যে পাবজি, ফ্রি ফায়ার এবং পাবজি লাইট প্লে করেছি। পাবজি থেকে পাবজি লাইট গেম খেলতে গিয়ে বেশ কমফোর্টেবল একটা ফিল পেয়েছি, আর ফ্রি ফায়ার বেশ ভালোভাবেই প্লে করা যাচ্ছিল। আই থিঙ্ক এই ফোনে সব কিছুই অসম ছিল, শুধু এখানে 3 GB র্যাম দিলে খেলাটা কিন্তু অনেক বেশি জমে যেত। তারপরে যারা মডারেট ইউজার রয়েছেন, যারা হচ্ছে গেমিং বা মাল্টিটাস্কিং করেন না, এটা তাদেরকে একদমই বদার করবে না। আর যদি আপনি গেমারও হয়ে থাকেন তাহলে কিন্তু লাইট গেমগুলো লোয়ার গ্রাফিক্সে একদম স্মুথ চালাতে পারবেন। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এ, যার টপে থাকছে রিয়েলমি ইউআইয়ের গো এডিশন। মূলত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে গো এডিশন ব্যবহার করা হয়ে থাকে 2 GB র্যামের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কম্পারেটিভলি একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। সারপ্রাইজিংলি এই ফোনের অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল বেশ ফাস্ট। আমার এই কদিনে ব্যবহার করতে গিয়ে এর ইউআই কোনো প্রকার বাগের দেখা পাইনি। এতে কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারেন খুব সহজেই। এক কথায় এর ইউআই নিয়ে আমার একদমই কমপ্লেন নেই। ফোনটির রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রপার লাইট কন্ডিশনে ফোনটি থেকে আমরা যথেষ্ট ভালো মানের ছবি পেয়েছি, যদিও ছবিতে কিছুটা ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি থেকে যায়। তবে রিয়ারে যদি 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা প্রোভাইড করা যেত তাহলে মনে হয় এই প্রবলেমটা একদমই থাকতো না, কারণ বাজেট হিসাব করলে এইটা নিয়েও খুব একটা মাথা ঘামানো চায় না। ডাইনামিক রেঞ্জ যথেষ্টই ভালো ছিল বলবো। সফটওয়্যার বেস পোর্ট্রেট মোডের ছবিগুলোকে খেয়াল করে দেখলাম যে বাজেটের তুলনায় একটু বেশি ভালো পারফরমেন্স করেছে। ব্লারের পরিমাণটা কিছুটা বাড়িয়েও দেখলাম যে সাবজেক্ট সেপারেশন যথেষ্ট ভালো ছিল, যদিও শেডিউ এরিয়াতে সাবজেক্ট এবং অবজেক্ট অনেকাংশে মিশে যাচ্ছিল। লো লাইটের ছবিগুলোতে বেশ নয়েজ অ্যান্ড গ্রিনের দেখা পাবেন। তবে ভালো লাগলো যে স্ক্রিন টোন খুব বেশি সফট হয় না। ডেডিকেটেড নাইট মোড আছে, যেটার পার্থক্য খুব একটা চোখে পড়বে না। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থেকেও চলনসই ছবি পেয়েছি। ইনডোর, আউটডোর, লো লাইট এবং ডে লাইট সব জায়গায় ছবি তুলেছি। বাজেট হিসাবে ইমেজ প্রসেসিং আরেকটু বেটার হতে পারত। তবে সেলফিতে পোর্ট্রেট মোডে ছবি তোলার কোনো সুযোগ নেই। আমার মনে হয় ক্যামেরা সেকশনে দুটো বিষয় ইমপ্রুভমেন্ট করা যেত। প্রথমটা হচ্ছে রিয়ারে 8 মেগাপিক্সেলের ক্যামেরার পরিবর্তে যদি একটা 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া যেত, আর যদি ফোনটির সেলফিতে 5 মেগাপিক্সেলের পরিবর্তে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া যেত। সো এই দুটো জিনিস যদি ইমপ্রুভ করা যেত তাহলে আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে রিয়েলমি C30কে স্পর্শ করার মতো মার্কেটে এই মুহূর্তে হয়তো বা কেউ ছিল না। ফোনটিতে থাকা 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে চার্জ করার জন্য থাকছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে একে ফুল চার্জ করতে সময় লাগছিল প্রায় 3 ঘন্টার বেশি। 10,000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে 10 ওয়াটের চার্জার থাকবে, এটাই স্বাভাবিক। যদিও আমরা একটু বেশি আশা করতাম, বাট সেটাও কিন্তু ঘুরে বালি, কারণ এই মুহূর্তে মার্কেটে কিন্তু সমস্ত ফোনের প্রাইস 2 থেকে 3,000 টাকা বেশি। সেই হিসাবে খুব বেশি আশা করার মতো কিন্তু কোনো সুযোগ নেই। ফোনটিকে আমি হেভি ইউজ অর্থাৎ গেমিং বা মাল্টিটাস্কিং করে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমার অনায়াসে 1.5 দিন চলে যাচ্ছিল। আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারো কোনো প্রকার কমপ্লেন থাকবে না। আদার্স ফিচারের মধ্যে ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সহ এভরিথিং খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি কোথাও কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। সো গাইস, এই হচ্ছে রিয়েলমি C30 আদি অন্ত। এতক্ষণ কিন্তু ফোনটির ভালো মন্দ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন যদি বলি যে ফোনটির কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি বা আরেকটু ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন ছিল বা ইমপ্রুভমেন্ট করতে পারলে ভালো হতো, তাহলে আমি শুরুতে যদি ফোনটির ভালো দিকের কথা বলি তাহলে আমার কাছে ফোনটির সবচেয়ে বেশি যে ভালো লেগেছে জিনিসটা সেটা হচ্ছে এর ডিজাইন। এই বাজেটের মধ্যে এর ডিজাইনকে আমি 10-এ নির্দ্বিধায় 9 দিতে পারি। আর ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল ছিল। তারপর যদি ফোনটির চিপসেটের কথা বলি তাহলে বলবো যে এই বাজেটের মধ্যে বেশ পাওয়ারফুল একটা চিপসেট কিন্তু দেওয়া হয়েছে। তারপরে যদি ফোনটির ব্যাটারির কথা বলি, এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পের একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে। সো এখান থেকে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি পাচ্ছেন। ফোনটির যে জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি তা হচ্ছে 2 GB র্যাম। এখানে যদি মিনিমাম একটা 3 GB র্যাম দেওয়া যেত তাহলে কিন্তু মার্কেট একদম কাঁপিয়ে দিতে পারতো। তারপরে মডার্ন ইউজাররা এটা নিয়ে খুব একটা বদার করবেন না। যারা হচ্ছে গেমিং করেন না বা মাল্টিটাস্কিং করেন না, আপনি নর্মালি হচ্ছে ফেসবুকিং বা ইউটিউবিং করে থাকেন বা হচ্ছে কথা বলার জন্য ফোনটাকে ইউজ করে থাকেন,
তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট হবে, কারণ ফোনটা লাইট ওয়েটেও রয়েছে এবং সব দিক থেকে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু পারফেক্ট। মূলত যারা বাটন ফোন থেকে অ্যান্টি লেভেলের স্মার্টফোনে শিফট করতে চাচ্ছেন বা বাসার বাচ্চাদের জন্য অ্যান্টি লেভেলের একটা স্মার্টফোন কিনে দেবেন, যেটা দিয়ে হয়তো বা রেগুলার ইউজের পাশাপাশি কিছুটা গেমিংয়ের স্বাদও নেওয়া যাবে, এটি কিন্তু তাদের জন্য পারফেক্ট হবে। গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।